সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মহান বিজয়ের মাস উপলক্ষে ভয়েস মেরিনার নিয়মিত আয়োজন ৭১-এর স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ সরোয়ার সুহেল। মহান বিজয় দিবস উপলক্ষে ভয়েস মেরিনার এই নিয়মিত আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাক আহমেদ। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আর প্রথমেই যেটা আমরা জানতে চাইব যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই ডিসেম্বর মাসটি প্রতিদিন খবর আসছিল, একের পর এক পাকিস্তানি বাহিনী হটে যাচ্ছে, একের পর এক বিজয়ের সংবাদ আসছিল। তখন কেমন ছিল কক্সবাজারের পরিস্থিতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে? তাহলে এখন একটু আগে যেতে হয় যে আসলে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তো আমরা তো মুক্তিযুদ্ধে যোগদান করে ফেললাম। আমরা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে তখন আমরা চলে গিয়েছিলাম কিন্তু পার্শ্ববর্তী দেশ মায়ানমারে। সেখানে আমরা বিশেষ করে তৎকালীন যে পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে সমস্ত সৈন্য ওখানে আশ্রয় নিয়েছিল তাদেরকে নিয়ে, এবং তৎকালীন ইপিএর যে সমস্ত সেনাবাহিনীর সদস্য ছিল ওদেরকে নিয়ে, এবং স্থানীয় যুবক ছাত্র যারা ছিল সবাইকে আমরা অর্গানাইজ করে একটা মুক্তিবাহিনী গঠন করলাম। তো গঠন করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন শুরু করে দিলাম। তো ডিসেম্বর মাস আসার বিশেষ করে যখন ৩ তারিখে আবার কলকাতার সে ইডেন গার্ডেনে যখন ওই যে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি সেদিন সেখানে বিরাট জনসভায় ভাষণ দিচ্ছিলেন, এবং সেখানে তিনি বলছিলেন যে বিশেষ করে যে আমাদের বিশেষ পাকিস্তান এবং বাংলাদেশের বিশেষ করে তৎকালীন পাকিস্তানের মধ্যে যে একটা সম্মুখ যুদ্ধের সম্ভাবনার কথা তখন বলা হচ্ছিল। এই মুহূর্তে তখন আমার কিন্তু রেডিও শুনছি, রেডিওতে সব খবর পাচ্ছি, এবং সরাসরি কিন্তু তার সেই বক্তব্যটা প্রচার করা হচ্ছিল। আমরা শুনলাম হঠাৎ করে ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে কি একটা সংবাদ পেয়ে এখন ইন্দিরা গান্ধী তার বক্তব্য বন্ধ করে স্টেজ চলে গেছে। এরপরে সন্ধ্যার দিকে আমরা খবর পেলাম যে পাকিস্তান আর্মি তখন তারা বিশেষ করে অমৃতসর এবং ওই যে লাহোরের আশেপাশে যে সমস্ত পাঞ্জাবের যে শহরগুলি ছিল সেখানে তারা বম্বিং করেছে, এবং ভারত তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। তো এইটা খবর পেয়ে তো আমরা মোটামুটি কিছু উল্লসিত হলাম এই কারণে যে আফটার অল এখন যখন ভারত সরাসরি নেমেই গেছে তাহলে তা আমাদের এই স্বাধীনতা সংগ্রামটা বোধ হয় একটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, আমরা একটা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এইটাই মনে হলো। পরবর্তীতে আমরা শুনলাম যে বিকেলবেলা যখন আমরা বিবিসি রেডিওটা খুললাম, রেডিওতে সবাই আমরা সব জানতে পারলাম যে এরকম সাংঘাতিক একটা যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো ভারত তখন বসেনি, এবং এই হতে হতে দেখতে দেখতে দেখলাম ৬ তারিখ যখন আসে তখন ভারতও কিন্তু একেবারে সরাসরি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন এই বাংলাদেশের যে সমস্ত মুক্তিবাহিনী তাদেরকে নিয়ে ভারতীয় বাহিনী একটা যৌথ বাহিনী গঠিত হলো। আমাদের বিশেষ করে মুক্তিবাহিনীর তো প্রধান ছিলেন তখন এমএজি ওসমানী সাহেব, হ্যাঁ, এবং তখন ওদের সর্বাধিনায়ক ছিলেন। তখন ভারতীয় বাহিনীর সাথে মুক্তিবাহিনী একসঙ্গে যুক্ত হয়ে শুরু হয়ে গেল তখন যুদ্ধ। এবং সেই যুদ্ধ শুরু হতে হতে মোটামুটি আমরা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন রকমের খবর পাচ্ছিলাম যে যুদ্ধটা কিরকম হচ্ছে। মাঝে মাঝে শুনতে পাচ্ছি মুক্তিবাহিনীর বেশ ক্ষতি হচ্ছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছি পাক আর্মির যথেষ্ট ক্ষতি হচ্ছে। এটা আমাদের সন্দেহ, বিশ্বাস, একটা আশা নিরাশার একটা দোলাচল তখন আমাদের সবার মধ্যে কিন্তু কাজ করছিল। তো পরবর্তীতে আমরা শুনলাম যে এখন আস্তে আস্তে কিন্তু পাক বাহিনী পিছু হটা শুরু করেছে, এবং ৩ দিক থেকে ভারতীয় যৌথ বাহিনী আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানকে তারা ঘেরাও করে আস্তে আস্তে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে শুনলাম যে তারা ঢাকায় বিশেষ করে মিরপুর ব্রিজের কাছে তৎকালীন জেনারেল নাগরা তার বাহিনী নিয়ে উপস্থিত, এবং তাদের সঙ্গে ছিলেন তখন কাদের সিদ্দিকী তাদের সাথে ছিলেন, এবং আরো বিশেষ করে ওইদিকে আমাদের যে আছে না কি বলে কুমিল্লার ওই যে জাংশন যেটা আছে, কুমিল্লা জংশনের দিক থেকে কিন্তু ভারত লাকসামের ওইদিকে, তারপরে ওই বর্ডার যেটা আখাউড়া বর্ডার দিয়ে তখন যৌথ বাহিনী প্রবেশ করছে। তারা তখন ওই মেঘনা অতিক্রম করার জন্য তারাও তখন উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ঢাকা শহর প্রায় ৩ দিক থেকে প্রায় ঘেরাও অবরুদ্ধ হতে যাচ্ছে। আচ্ছা স্যার, তখন এখানকার পরিস্থিতি কেমন ছিল কক্সবাজারে? কিন্তু আমরা ওইটা তো ঘটনাগুলো হচ্ছিল কিন্তু একেবারে ১৩-১৪ এইরকম।
আমরা কক্সবাজার তো 12 তারিখ আমরা শক্তিমুক্ত 12 হয়েছে। তারিখে কিন্তু কক্সবাজার এসে ক্যাপ্টেন সোবান ছিল আমাদের, যে মেজর সোবান বলতাম আমরা তাকে, ও তো আমাদের মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিল, তাকে নিয়ে আমরা সবাই কিন্তু কক্সবাজারে এসে প্রথম কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠে আমরা কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি সর্বপ্রথম 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর। ঠিক কয়টা বাজে? এটা অনেকটা সকাল 10 থেকে 11টার মতো হবে। সকাল 10টা থেকে 11টার মধ্যে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির যে ময়দান, হ্যাঁ। সেখানে 12 ডিসেম্বর প্রথম স্বাধীন বাংলার পতাকা আকাশে উঠলো। আকাশে উঠে। তো এরপরে তো আমরা সেখানে কারা কারা ছিলেন? ওখানে তো আমরা মুক্তিবাহিনী যারা ছিলাম, আমাদের মুক্তিবাহিনীর সদস্যগুলো ছিল, এবং ক্যাপ্টেন সুবহান ছিল। সুবহান তো অবশ্যই ছিল। তো স্থানীয় লোকজন তেমন একটা খুব বেশি ছিল না, কারণ সবাই তো ভয়ে শহর ছাড়া হয়ে গেছে, শহর থেকে পালিয়ে গেছে সবাই। আচ্ছা, যখন এই পতাকাটি আকাশে উঠছিল তখন স্থানীয় যে উপস্থিতি যারা ছিল কিংবা কক্সবাজার স্থানীয় মানুষের মধ্যে কেমন আপনারা দেখছিলেন? সাংঘাতিক রেসপন্স কেমন পাচ্ছিলেন? সাংঘাতিক একটা উৎসাহ দেখলাম। হঠাৎ করে যে বিজয়, এটা যেটা তাদের কাছে অপ্রত্যাশিত ব্যাপার, হঠাৎ করে যেমন তাদের অপ্রত্যাশিত তারা পেয়ে গেছে, স্বাভাবিকভাবে তার মধ্যে একটা উত্তেজনার ভাব ছিল, একটা উৎসাহের ভাব ছিল, চতুর্দিকে একটা কেমন যেন মনে হলো যে অনেক দিনের পর যেন আমরা মুক্তির স্বাদ গ্রহণ করতে পারলাম, এরকম একটা ভাব তখন বিরাজ করছিল সবার মধ্যে। আরেকটি বিষয় আমরা যেটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনারা পার্টিকুলারলি কোন সেক্টরের অধীনে আপনারা ছিলেন এবং কোন স্যার গেরিলা অপারেশন আপনারা করেছেন কিনা? হ্যাঁ, এটা আসলে তো আমরা 1 নম্বর সেক্টরের মধ্যে ছিলাম, কিন্তু ওদের সাথে আমাদের যোগাযোগটা কিন্তু অনেকটা বিচ্ছিন্নই ছিল, কারণ তখন যোগাযোগটা কোনো ব্যবস্থা তখন ছিল না বলতে গেলে। অনেকটা আমরা সোবান বাহিনী নিয়ে আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট আমরা যুদ্ধ করেছি। বিশেষ করে আমরা আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামের যে লামা আছে, বান্দরবনের লামা উপজেলা, সেখানে একটা যুদ্ধ হলো। এরপরে আমাদের এই রামু উপজেলার যে ঈদগড় আছে, ঈদগড় পাহাড়ি এলাকায়, সেখানে আমরা সবাই আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে আমরা তো বাইরে আমাদের একটা সবসময় একটা পোস্ট থাকতো, যাতে মানে বাইরে থেকে কেউ আসছে কিনা এটা দেখার জন্য। আউটপোস্টে ওখানে আমাদের লোকজন ছিল। একদিন হঠাৎ সকালবেলায় ওখান থেকে লোকটা নেমে এসে আমাদেরকে খবর দিল যে এখন পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের যে দোসর রাজাকার আলবদর, এরা সবাই কিন্তু ক্রলিং করে পাহাড়ের উপর উঠে আসছে। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন সোবান অর্ডার দিল। তখন আমাদের মুক্তিবাহিনীর ছেলেরা যারা ছিল সবাই বাংকারে গিয়ে পজিশন নিয়ে নিল, এবং কিছুক্ষণ পর ওরা যেই ক্রলিং থেকে উঠে এসছে অমনি তারা গোলাগুলি শুরু করতে আমাদের বাহিনী কিন্তু পাল্টা গোলাগুলি শুরু করলো। তো গোলাগুলি হতে হতে দেখা গেল শেষ পর্যন্ত ওরা আমাদের সাথে পারলো না, ওরা সব পালিয়ে গেল। পরবর্তীতে আমরা কোনো হতাহতের ঘটনা ঘটে? হ্যাঁ, হতাহত আমরা কিছু পিছনে ঘটে গেলাম। কিছুক্ষণ পর আবার আমরা লোক পাঠিয়ে খবর নিলাম যে আমাদের কোনো লোকজন ওখানে কোনো মারা পড়েছে কিনা। তো আমরা দেখলাম যে একজন শুধু মরুম, সে আমার মনে হয় ঘটনার গুরুত্বটা সে বুঝতে পারেনি, সে যুদ্ধ খেলাটা যেন দেখছিল। সে মুরুনটা কিন্তু বুলেট টিটে সে ঘটনাস্থলে সে যুদ্ধে অংশগ্রহণকারী ছিল, সে আমাদের জাস্ট হেল্পার ছিল। সেই গুলিবিদ্ধ হয়ে মারা গেল। পরে ওদেরও 2-1 মানে কি পাকিস্তানি সেনাবাহিনীর 2-1 মারা গেছে, এটা শুনলাম। পরে শুনলাম যে ওদের বেশ কয়েকজন রাজাকারও কিন্তু নিহত হয়েছে ওই যুদ্ধে। আচ্ছা, আমরা যেটা জানি যে 26শে মার্চের যে প্রথম দিককার কথা, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা কিংবা 27শে মার্চের স্বাধীনতার ঘোষণা, তারপর জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়ার যে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে চলে আসা, সেখানে রামুতে ব্যারিকেড গড়ে তোলা, আমি ছিলাম সেখানে। আপনি সেই নির্দেশ দিয়েছিলেন আপনার অনুগামীদের যে জিয়াউর রহমানকে হত্যা করতে। এই বিষয়টি যদি আমাদের ঘটনাটা তাহলে আমি বলি। যখন আমরা চকরিয়া থেকে একটা টেলিফোন কল পেলাম যে এইরকম একটা জিপ, খুব সম্ভবত এরা পাকিস্তান সেনাবাহিনীর লোকজন হবে, তারা আপনাদের ওদিকে যাচ্ছে, আপনারা একটু দেখেন তাদেরকে যদি পারেন আটকান। আমরা তখন তো সব রেডি হয়ে রইলাম রামু চৌমোহনীতে। কিছুক্ষণ পর উদ্গাম থেকেও আমরা একই রকমের একটা টেলিফোন পেলাম। স্বাভাবিক আমার মধ্যে একটা উদ্বেগও ছিল। আমরা সবাই কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হলাম, এবং হঠাৎ দেখলাম কিছুক্ষণ পর একটা জিপ আসছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। তখন রামু চৌমোহনীতে, যেখানে রামু কি যেটা হাই স্কুলের গেটের সামনে এসে গাড়িটা আমরা আটকে ফেললাম। এবং আমি কিছুটা দূরে মসজিদের একটা পাশে থেকে আমি নিজের হাতে আমার রাইফেল ছিল, আমি রাইফেলটা কিন্তু তাক করে ধরেছি সামনের সিটে যে বসা তার দিকে, তার মানে জিয়াউর রহমানের দিকে। এবং আরো কয়েকজন ছেলে বেরিয়েছিল আমাদের সাথে, তার অস্ত্রধারী, তারা কিন্তু সামনের দিক থেকে এসে গাড়িটা মানে অবরোধ করে ফেলেছে। এমন সময় গোলাম কবির বলে একজন আওয়ামী লীগের কর্মী ছিল, সে গাড়ির বনেটের উপর উঠে গিয়ে একেবারে জিয়াউর রহমানের বুক বরাবর তার বন্দুকটা তাক করে রাখছিল।
তা আমি ওখান থেকে বারবার ডাক দিচ্ছি যে ফায়ার ফায়ার ফায়ার। কিছুক্ষণ পর আমার বন্ধু, আমার সতীর্থ, তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের প্রয়াত ওসমান সরোয়ার আলম চৌধুরী, তিনি হঠাৎ কি দেখলেন, ওর সাথে কথা বলার পরে হঠাৎ বলেছে শত্রু নয়, বন্ধু 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 বন্ধু। তখন শত্রু নয় বন্ধু বন্ধু যখন বলো, তো আমরা সবাই তখন তাড়াতাড়ি গাড়ির কাছে চলে এলাম। তখন জিয়র রহমান দেখালো তার আইডেন্টিটি কার্ডটা, তাই সে মেজর জিয়া। তখন তাকে আমরা মোটামুটি বরণ করে দিলাম। এবং কিছুক্ষণ আগে বা একদিন আগে আপনারা তার ঘোষণা শুনেছিলেন কিনা? অবশ্যই ঘোষণাটা শুনেছি। ঘোষণাটা তিনি প্রথম দিলেন আমার যতটুকু মনে 26 তারিখ সকালবেলায়। তখন তো তিনি নিজেকে ডিক্লেয়ার করলেন যে আই the head of the provisional government of Bangladesh do hereby declare the independence of বাংলাদেশ, সেই কথা বললেন। কথা কি বলেছেন? অন বিহাফ বলেননি, তখন তিনি নিজেকে ঘোষণা করেছিলেন। তার ঘন্টা খানিক পরে আবার শুনলাম যে আই অন বিহাফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা পরে সংশোধিত হলো। প্রথমবার তিনি একবার ঘোষণা দিয়েছেন যে নিজেকে সরকার প্রধান বলে দিলেন। আর স্যার আরেকটি কথা, তৎকালীন যে কালুরঘাট বেতার কেন্দ্রে যে ঘোষণাটি, কালুরঘাট বেতার কেন্দ্রে যে মাইক্রোওয়েভ স্টেশনটি ছিল, তার আকাশ সীমা, তরঙ্গ সীমা কতটুকু ছিল? এটা আমার মনে হয় it was not more than 50 কিলোমিটার। তাহলে তো স্যার চট্টগ্রাম শহর এবং কক্সবাজার, যদি আমরা আকাশ পথের যে অর্থাৎ আকাশ সীমার যে দূরত্ব 50 কিলোমিটার মাইক্রোওয়েভের মধ্যে, আমরা একদিকে ফেনী সর্বোচ্চ, একদিকে কক্সবাজার, তাহলে এর বাইরে তো আর এটা শোনা যায়নি। তাহলে যে এই যে মাইক্রোওয়েভের যে সীমানা, এই সীমানার মধ্যেই ঘোষণাটা ছিল, তাহলে সমগ্র বাংলাদেশের লোক এটা শুনতে পায়নি। এটা তো ঠিক। তবে অনেকে যে কথাটা বলে যে ওই আমাদের মেজর জিয়া স্বাধীনতার ঘোষক, আমার মনে হয় এই কথাটা সত্যের অপলাপ। জিয়া কিছু দিয়ে স্বাধীনতার ঘোষক করতে পারে না, কারণ একজন রেফারি হঠাৎ করে হুইসেল দিল আর একটা গোল হয়ে গেল, এটা তো হয় না। আসল ব্যাপারটা হলো কি, এই যে একটা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধটার জন্য একটা বিরাট প্রস্তুতির প্রয়োজন ছিল, এবং এটা তো একদিনেই হয়নি। সেই যে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে আসলো 58 মার্শাল, তারপরে 62 বিরোধী আন্দোলন, তারপর 66 সালে বঙ্গবন্ধুর এই 6 দফা আন্দোলন, তারপর তার সাথে যুক্ত হলো 11 দফা আন্দোলন, তারপরে হলো নির্বাচন পরবর্তীতে যখন এহাই খান সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিল, বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহের পথ পরিক্রমায় বাংলাদেশের স্বাধীনতা। আসলে তবে স্যার আপনি যেটা বলছিলাম, যদি সেই দিন আপনার ঘোষণায় যদি গুলি করা হতো, গোলাম কবির নামের যে আওয়ামী লীগ নেতা, সেদিন যদি আপনি বারবার ফায়ার ফায়ার নির্দেশ দিচ্ছিলেন, এবং যদি সেই দিন গুলিটি যদি জিয়াউর রহমানের বুকে করা হতো, তাহলে আজকে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম হয়ে যেত। আপনি ইতিহাসের একটি বিরাট বাক পরিবর্তনের অংশ হয়ে যেতেন আসলে। তো স্যার আজকে এই যে স্বাধীন বাংলাদেশে কি প্রত্যাশা আপনার একজন মুক্তিযোদ্ধা হিসেবে? একজন মুক্তিযোদ্ধা আমাদের প্রত্যাশা একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক, জাতীয়তাবাদী দেশ গঠিত হবে। এখানকার মানুষের দারিদ্র্য নিরসন হবে। এখানে অন্তত কমপক্ষে হলো আমরা একটা উন্নয়নশীল দেশে পরিণত হব। এখানকার প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখী মানুষের একটা হাসি ফুটবে। অর্থাৎ আমরা স্বাধীন একটা দেশ পাবো, এবং আমরা এখানে সুনাগরিক হিসাবে স্বাভাবিকভাবে মানব জীবন যাপন করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো। কিন্তু আজকে আমাদের দেশ, তা আমি যতটুকু জানি, সাংঘাতিক একটা সংকটের মধ্যে এখন আমরা পতিত হতে যাচ্ছি। আজকে দেশের যে রাজনীতি, সেটা 1975 সালের পরবর্তীতে এই যে আমাদের রাজনীতি উল্টো স্রোতে ধাওয়া শুরু করলো, এটার মধ্যে এখনো শেষ হয়নি। আমরা এখনো উল্টো স্রোতে চলে যাচ্ছি। দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ এখন বিরাজ করছে বলে আমার মনে হয় না। দেশটা এখন বলতে গেলে দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি, অপরদিকে স্বাধীনের বিপক্ষের শক্তি। তা আমার মনে হয় আমরা বোধহয় আরেকটা মুক্তিযুদ্ধের দিকে আমরা ধাবিত হচ্ছি। তবে এই মুহূর্তে যে স্বাধীনতার 42 বছর পেরিয়ে গেছে, তবে যেই বাংলাদেশ চেয়েছিলেন সেই বাংলাদেশ হয়তো পাননি, কিন্তু সবশেষ জীবন সায়ান্নে এসে পরবর্তী প্রজন্মকে আপনি কি বলতে চান? আমার একটাই কথা, যেমন একটা রাত্রি আসলে কিন্তু রাত্রির একটা শেষ আছে। এই অমানিসের শেষে আবার সূর্যের আলোতে সমস্ত পৃথিবী উদ্ভাসিত হয়। হয়তো এটা সাময়িক ব্যাপার, আমাদের ইতিহাস এটা সাময়িক ব্যাপার। সব কিছুর পরে আমার মনে হয় আর একটা পরিবর্তন আসবে।
আর একটা গণবিপ্লব হবে, সেই গণবিপ্লবের মাধ্যমে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে, এবং সেই নতুন নেতৃত্ব যেদিন আসবে সেদিন হয়তো এই বাংলাদেশের ইতিহাস আবার বদলে গিয়ে সুখী সুন্দর সমৃদ্ধ একটা দেশ গঠন করার জন্য আমার দেশের মানুষ আবার উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জ্ঞান তাপস মুস্তাক আহমেদের সাথে। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে সেই ৭১-এর উন্মাতাল দিনগুলির কথা, আর তার জীবন সায়ান্নে যে প্রত্যাশাটির কথা বললেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যার জন্যে তারা যুদ্ধে গিয়েছিলেন। আর পাওয়া না পাওয়ার এই দোলাচলে ৪২ বছর পর এসেও আমরা আরেকটি স্বপ্নের কথা বলতে চাই। ৭১-এর যে চেতনায় দেশ স্বাধীন হয়েছিল, সেই ৭১-এর চেতনায় বাংলাদেশ ফিরে যাবে। ৫৬,০০০ বর্গ মাইল আবার উদ্ভাসিত হবে মুক্তিযুদ্ধের সেই অগ্নিময় চেতনায়। এমন প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের আয়োজন। আর বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে লগ ইন করুন www.voicemarina.com। দর্শক, প্রতিদিন সন্ধ্যে ৭টায় আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হব ৭১-এর স্মৃতি নামক অনুষ্ঠানে, যেখানে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। সবাইকে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।